আসসালামু আলাইকুম ভাইয়ারা, রুই মাছের তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আজকের পর্বে আমরা রুই মাছের রক্ত সংবহন নিয়ে পড়ব। তোমাদেরকে যদি বলা হয় যে বায়োলজি বইয়ের সবচেয়ে কঠিন টপিকগুলোর একটা লিস্ট করতে, আমার মনে হয় যে রুই মাছের যে রক্ত সংবহন এই টপিকটা সেই লিস্টের মধ্যে জায়গা পাবে। হুম কারণ এই টপিকটা তোমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয় এবং তোমরা প্রচুর পরিমাণ রিকোয়েস্ট করেছো, অনেকে রিকোয়েস্ট করেছো এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। ওকে, সো ভিডিও এসে গেছে। আসো আমরা রুই মাছের টপিকটা খুব সহজে পড়ে ফেলি। ওকে, আজকের পর থেকে আশা করি রুই মাছের যে রক্ত সংবহন বা ধমনীতন্ত্র, শিরাতন্ত্র, এগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এই ভিডিওতে আমরা রুই মাছের রক্ত সংবহন তো পড়বই, পাশাপাশি ধমনীতন্ত্রটা পড়বো এবং পরের যে ভিডিওটা সেখানে আমরা শিরাতন্ত্র পড়বো এবং পুরা রক্ত সংবহনটা শেষ হবে। ওকে, সো আসো আমরা রুই মাছের যে রক্ত সংবহন সেটা শুরু করি। রুই মাছের যে রক্ত সংবহন সেটা তোমরা হয়তো বা জানোই যে রুই মাছের রক্ত সংবহনটাকে বলা হয় বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। মানুষের মতো এদেরও বদ্ধ রক্ত সংবহন। ওকে, এবং রুই মাছের যে রক্ত সংবহন সেটাকে আরো একটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় একচক্রী রক্ত সংবহন। ওকে, রক্ত সংবহন মানুষের কিন্তু একচক্রী না, মানুষের বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, তবে মানুষের হচ্ছে দ্বিচক্রী। তোমরা যখন হার্ট পড়বা তখন দেখবে যে হার্টের দুই পাশে একই সাথে রক্ত প্রবাহিত হচ্ছে। তবে রুই মাছে বা মাছের ক্ষেত্রে একচক্রী যে রক্ত সংবহনটা সেটাই শুধুমাত্র দেখা যায়। ওকে, তো রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের অংশগুলা একটু মনে রাখো। রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের অংশ হচ্ছে তিনটা। তাহলে অংশ কয়টা ভাইয়া? অংশ হচ্ছে তিনটি রক্ত সংবহন তন্ত্রের। তাহলে কি কি? এক নাম্বার হচ্ছে রক্ত সংবহনের জন্য অবশ্যই রক্তের দরকার। দুই নাম্বার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে হৃৎপিণ্ড দরকার, তাই না? তাহলে দরকার হচ্ছে হৃৎপিণ্ড। এবং শেষ যে জিনিসটা দরকার, তিন নাম্বার যে অংশটা লাগবে সেটা হচ্ছে রক্তনালী। তো আসো আমরা ফার্স্টেই রুই মাছের যে রক্ত নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? তো রুই মাছের যে রক্ত, আসো ফার্স্টে আমরা পড়বো রক্ত নিয়ে। তো রুই মাছের রক্তের দুইটা উপাদান থাকে, আমরা জানি প্রত্যেকটা রক্তের, মানুষের রক্তেরও দুইটা উপাদান আছে, একটাকে বলা হয় রক্তরস এবং আরেকটা হচ্ছে রক্তকণিকা, তাই না? তাহলে রুই মাছের রক্তেরও কয়টা উপাদান আছে? দুইটা উপাদান আছে, দুইটি উপাদান, একটা হচ্ছে রক্তরস এবং রক্তকণিকা। সো এই রক্তরস এটা নিয়ে আমাদের কিছু না জানলেও হবে, তবে রক্তকণিকা সম্পর্কে একটু জানতে হবে আমাদের। ওকে, রক্তকণিকা সম্পর্কে আমাদের যে কথাটা মনে রাখতে হবে, মনে রাখো আমাদের রক্তকণিকা কয় ধরনের? মানুষের রক্তকণিকা নিশ্চয়ই তিন ধরনের, তোমরা পড়ছো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তবে রুই মাছের যে রক্তকণিকা সেখানে দুই ধরনের রক্তকণিকা থাকে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা এবং আরো একটা রক্ত থাকে সেটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা। তাহলে দেখো রুই মাছের দুই ধরনের রক্তকণিকা আছে, তবে অনুচক্রিকা কিন্তু নাই, তাই না? তাহলে এই কথাটাও মনে রাখতে পারো যে রুই মাছের যে অনুচক্রিকা এটা কিন্তু নাই, ঠিক আছে? এখন অনুচক্রিকার কাজ কি বলতো? অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো, কিন্তু রুই মাছের যেহেতু অনুচক্রিকাটা নাই, তাহলে রুই মাছের রক্তটা জমাট বাঁধবে না, তাই না? তাহলে এই অনুচক্রিকা না থাকার কারণে কি হয় ভাইয়া? এই রক্তটা জমাট বাঁধে না, রুই মাছের যে রক্তটা। ওকে, সো এটা আমাদের এক্সটার্নাল আলোচনা, এটা না জানলে হবে, সমস্যা নাই। আসো লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা সম্পর্কে আমরা একটু পড়ি। লোহিত রক্তকণিকায় কি আছে?
এবং শ্বেত রক্তকণিকায় কি আছে। সো আমরা একটু তুলনা করে পড়ি। দেখো, লোহিত রক্তকণিকা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই লোহিত রক্তকণিকা, লোহিত মানে হচ্ছে লাল, তাহলে এই রক্তের কণিকা হবে লাল বর্ণের। তাহলে লাল বর্ণের কখন হয় একটা রক্ত? নিশ্চয়ই সেখানে হিমোগ্লোবিন থাকতে হবে, তাই না? তাহলে লাল বর্ণের কেন ভাইয়া? কারণ এখানে হিমোগ্লোবিন আছে। তবে শ্বেত রক্তকণিকা এটা কিন্তু বর্ণহীন হয়, এই কথাটা মনে রাখো। শ্বেত রক্তকণিকা হবে বর্ণহীন। ঠিক আছে ভাইয়া? ওকে। লোহিত রক্তকণিকা সম্পর্কে 2 নাম্বার যে কথাটা মনে রাখবা, এদের লোহিত রক্তকণিকা এটা হচ্ছে ডিম্বাকার হয়। ডিম্বাকার, মানুষের কিন্তু গোলাকার, ঠিক আছে? আর রুই মাছের লোহিত রক্তকণিকা এটা হচ্ছে ডিম্বাকার। আর শ্বেত রক্তকণিকাকে বলা হয় অ্যামিবয়েড। ওকে, এদের শ্বেত রক্তকণিকা কি বলা হয় ভাইয়া? অ্যামিবয়েড। একটু নামটা খেয়াল করে দেখো, নামের শেষ অংশে আছে অয়েড। কোন নামের শেষে বায়োলজিতে যদি দেখো অয়েড আছে, এই অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো। তাহলে অ্যামিবয়েড মানে কি? অবশ্যই অ্যামিবার মতো। তাহলে অ্যামিবা সম্পর্কে তোমরা যারা জানো, তোমরা জানো যে অ্যামিবার নির্দিষ্ট কোনো আকৃতি নাই, দেহের কোনো আকার নাই, তাই না? তাহলে আমি যদি বলি শ্বেত রক্তকণিকার আকারটা কেমন, তাহলে এদের আকারটা হচ্ছে বর্ণহীন, সরি বর্ণহীন না, মানে নির্দিষ্ট আকার নাই, এই কথাটা আমরা বলতে পারি। অ্যামিবয়েড মানে হচ্ছে এই রক্তকণিকার নির্দিষ্ট আকার নাই, নির্দিষ্ট আকার নাই। এরপরে একটা কমন বৈশিষ্ট্য মনে রাখো, 2টা রক্তকণিকায় নিউক্লিয়াস যুক্ত। মানুষের রক্তকণিকায়, লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না, কিন্তু রুই মাছের যে লোহিত রক্তকণিকা আছে, এই লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত। বুঝছো ভাইয়া? তাহলে এটাও মনে রাখো। তাহলে এদেরও নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত। ক্লিয়ার? বুঝতে পারছো আশা করি। তাহলে আসো আমরা হৃৎপিণ্ড সম্পর্কে একটু পড়ি। আমরা তো রক্ত সম্পর্কে পড়লাম, পরের যে আলোচনাটা সেটা হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে। সো হৃৎপিণ্ড নিয়ে পড়ার জন্য ফার্স্টে আমাদের হৃৎপিণ্ডের অবস্থানটা জানতে হবে। ওকে, তো রুই মাছের যে হৃৎপিণ্ড, এটার অবস্থানটা কোথায়? অবস্থানটা মনে রাখো, অবস্থানটা হচ্ছে ফুলকার পেছনের দিকে একটা গহ্বর থাকে, যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল গহ্বর। বুঝতে পারছো? তাহলে এই গহ্বরটার নাম কি ভাইয়া? এই গহ্বরটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর। পেরিকার্ডিয়াল গহ্বর। এবং এই গহ্বরটা কোথায় থাকে ভাইয়া? এই গহ্বরটা আছে ফুলকার পেছনে। এই গহ্বরটা আছে ফুলকার পেছনে। বুঝতে পারছো? তাহলে হৃৎপিণ্ড এই গহ্বরে অবস্থান করে। এবং মানুষের হৃৎপিণ্ডের আবরণটা নিশ্চয়ই তোমরা জানো, পেরিকার্ডিয়াম। এদেরও আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। ওকে, তাহলে আবরণটা মনে রাখো, আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, ঠিক আছে? তো মানুষের হৃৎপিণ্ডের সাথে আমি যদি রুই মাছের হৃৎপিণ্ডের তুলনাটা করি, তাহলে দেখো মানুষের হৃৎপিণ্ডটা তোমরা প্রত্যেকে জানো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, তাই না? তাহলে এই হচ্ছে একটা মানুষের হৃৎপিণ্ড। কয়টা প্রকোষ্ঠ ভাইয়া? 4 প্রকোষ্ঠ। এবং উপরের প্রকোষ্ঠগুলোকে বলা হয় অলিন্দ, নিচের প্রকোষ্ঠগুলোকে বলা হয় নিলয়। এগুলো তোমাদের কাছে ডাল ভাত 9-10 থেকে পড়ছো মানুষের হৃৎপিণ্ড সম্পর্কে, তাই না? সো এবার দেখো রুই মাছের হৃৎপিণ্ডটা মানুষের ঠিক উল্টা হয়। হ্যাঁ, মানুষের প্রকোষ্ঠ কয়টা? মানুষের প্রকোষ্ঠ হচ্ছে 4টা। রুই মাছের প্রকোষ্ঠ অর্ধেক হয়, রুই মাছের প্রকোষ্ঠ হচ্ছে 2টা। বুঝতে পারছো? তো মানুষের হৃৎপিণ্ডে এই অলিন্দগুলো কোথায় ছিল? উপরের দিকে ছিল। তবে রুই মাছের হৃৎপিণ্ড, সেখানে অলিন্দটা থাকবে নিচের দিকে, নিলয়টা থাকবে উপরের দিকে। আমরা চিত্র আঁকানোর সময় দেখব। জাস্ট আপাতত মনে রাখো একটু যে মানুষের উল্টা, মানুষের অলিন্দ থাকে উপরে, রুই মাছের অলিন্দটা থাকে নিচে। এবং রুই মাছের প্রকোষ্ঠ তাহলে কয়টা বললাম ভাইয়া? রুই মাছের প্রকোষ্ঠ হচ্ছে 2টা, তাহলে প্রকোষ্ঠ হচ্ছে 2টি, তাহলে 2টি প্রকোষ্ঠ। এবং 2টা প্রকোষ্ঠের সাথে একটা উপপ্রকোষ্ঠ থাকে। মানুষের কোনো উপপ্রকোষ্ঠ থাকে না, তবে রুই মাছের একটি
উপপ্রকোষ্ঠ থাকে, প্রকোষ্ঠের মতো, উপপ্রকোষ্ঠ। ঠিক আছে ভাইয়া? ওকে, সো আসো তাহলে আমি তোমাদেরকে আরেকটু একটা ছকের মাধ্যমে দেখাই দিই রুই মাছের যে হৃৎপিণ্ড, সেটা হচ্ছে রুই মাছের যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডে কি কি আছে? রুই মাছের হৃৎপিণ্ডে আছে একটা উপপ্রকোষ্ঠ, উপপ্রকোষ্ঠ। এই উপপ্রকোষ্ঠের নামটা আমি বলে দিই, উপপ্রকোষ্ঠের নামটা হচ্ছে সাইনাস ভেনোসাস। তাহলে নামটা মনে রাখো ভাইয়া, উপপ্রকোষ্ঠের নামটা হচ্ছে সাইনাস ভেনোসাস, ভেনোসাস। ক্লিয়ার? ওকে, তাহলে প্রকোষ্ঠ কয়টা? প্রকোষ্ঠ দুইটা, প্রকোষ্ঠ দুইটা। তাহলে মানুষের নামের সাথে মিল আছে, প্রকোষ্ঠগুলোর নাম মানুষের কি? অলিন্দ আর নিলয়। রুই মাছেরও অলিন্দ এবং নিলয়। তাহলে প্রকোষ্ঠ কি কি? দুইটা। প্রকোষ্ঠ কয়টা ভাইয়া? প্রকোষ্ঠ হচ্ছে দুইটা, একটা হচ্ছে অলিন্দ, একটা হচ্ছে অলিন্দ, এবং 2 নম্বর প্রকোষ্ঠ হচ্ছে নিলয়, সরি নিলয়, মনে রাখো। এবং 3 নাম্বার আর একটা বিষয় মনে রাখো রুই মাছের হৃৎপিণ্ড সম্পর্কে, সেটা হচ্ছে কপাটিকা থাকে, 3টা কপাটিকা। মানুষের হৃৎপিণ্ডের কপাটিকা কয়টা? একটু চিন্তা করো তো, আমি বলে দিচ্ছি, আমি একটু পরে বলে দিব, তোমরা একটু চিন্তা করো ভিডিওটা পজ করে। আচ্ছা, তাহলে রুই মাছের কপাটিকা কয়টা? রুই মাছের কপাটিকা থাকে মানুষের অর্ধেক, 3টি। বুঝতে পারছো? তাহলে রুই মাছের কপাটিকা কি কি? 1 নাম্বার যে কপাটিকা, সেটা মনে রাখো সাইনো আট্রিয়াল কপাটিকা, সাইনো আট্রিয়াল কপাটিকা। 2 নাম্বার অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এবং 3 নাম্বার কপাটিকা হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, বালবাস কপাটিকা। ঠিক আছে ভাইয়া? তাহলে রুই মাছের কপাটিকা হচ্ছে এই 3টা, সাইনো আট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলো বালবাস। ঠিক আছে, মনে থাকবে আশা করি। এগুলো চিত্র, সবগুলা যখন চিত্র আঁকাবো তখন বুঝতে পারবা। ঠিক আছে, উপপ্রকোষ্ঠ একটাই আছে, প্রকোষ্ঠ দুইটা, কপাটিকা 3টা, 1 2 3 সিরিয়ালটা মনে রাখো। এরপর আসো, একটা কথা জাস্ট মনে রাখো, রুই মাছের যে হৃৎপিণ্ড, এই রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট, ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড, শিরা হৃৎপিণ্ড। বুঝছো ভাইয়া? ওকে, তাহলে রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় শিরা হৃৎপিণ্ড। কেন বলা হয় সেটা একটু তোমাদের বলে দিই। এখানে নামের মধ্যে আছে শিরা, শিরা বা ভেইন। সো তোমরা হয়তো বা জানো শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা। তাহলে শিরার কাজ কি ভাইয়া? শিরার কাজ হচ্ছে এটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। সো রুই মাছের হৃৎপিণ্ড সম্পর্কে এখনই আমরা পড়বো, তখন তোমরা দেখতে পাবা যে রুই মাছের হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটাই থাকে। ওকে, তাহলে রুই মাছের হৃৎপিণ্ডে রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, যেহেতু শিরার কার্য কার্বন ডাই অক্সাইড পরিবহন করা, তাহলে রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট। তো এবার আসো আমরা রুই মাছের রক্ত সংবহন তন্ত্রটা দেখি। রক্ত সংবহন পড়ার জন্য আমাদের কয়েকটা ওয়ার্ড ফার্স্টেই তোমাদের একটু বলে দিই, এই ওয়ার্ডগুলো তোমাদের জানা প্রয়োজন। ঠিক আছে, যেমন ভেন্ট্রাল, এই ভেন্ট্রাল কথাটার অর্থ হচ্ছে সামনে, বুঝছো? ল্যাটেরাল, ল্যাটেরাল মানে হচ্ছে পাশে, এন্ড ডরসাল, যারা একটু ভয় ডর পায়,
তারা তো একটু পেছনের দিকেই থাকে, তাই না? তাহলে ভেন্ট্রাল, ল্যাটেরাল, ডরসাল। এরপর দেখো আর্টারি। আর্টারি মানে হচ্ছে ধমনী, অ্যাওর্টা মানে মহাধমনী। আর আর্টারিওল, এই যে নামের শেষে ওএলই বা ইউএলই এগুলো থাকলে সেটা হচ্ছে ছোট বোঝায়, ক্ষুদ্র বোঝায়, বুঝছো? তাহলে আর্টারিওল, আর্টারির যে ছোট যে ধমনীটা সেটাকে বলা হয় আর্টারিওল। ভেইন মানে শিরা, ভেনা কাভা মানে মহাশিরা, এন্ড ভেনিউল মানে এই যে ইউল যুক্ত আছে ছোট শিরা। বুঝতে পারছো ভাইয়া? ওকে, তাহলে দেখো রুই মাছের হৃৎপিণ্ডটা আমরা একটু আঁকানোর চেষ্টা করি। আসো, রুই মাছের হৃৎপিণ্ডে আমরা দেখছি যে একটা উপপ্রকোষ্ঠ থাকে। তাহলে ফার্স্টেই আমরা যেটা আঁকাবো সেটা হচ্ছে একটা উপপ্রকোষ্ঠ আঁকাই, একটা উপপ্রকোষ্ঠ আঁকাবো ফার্স্টে। ওকে, ওকে, সো এটা হচ্ছে ধরে নাও একটা উপপ্রকোষ্ঠ, এবং এই উপপ্রকোষ্ঠে একটা নালীর মাধ্যমে রক্ত আসে সারা দেহের। রুই মাছের সারা দেহের যত রক্ত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, সেই সকল রক্ত একটা নালীর মাধ্যমে এই উপপ্রকোষ্ঠে আসে। তাহলে এই নালীটাকে বলা হয় ডাক্টাস কুভিয়েরি। এই নালীটার নাম হচ্ছে, ভাইয়া মনে রাখো, মনে রাখতে হবে এটা, এটা হচ্ছে ডাক্টাস কুভিয়েরি। কুভিয়েরি, বুঝছো? ওকে, তাহলে এইখানে যে এটা হচ্ছে একটা উপপ্রকোষ্ঠ, এবং উপপ্রকোষ্ঠটার নাম আমরা একটু আগেই পড়ছি। এই উপপ্রকোষ্ঠের নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস, ভেনোসাস। এবং সংক্ষেপে মনে রাখতে পারো এসভি, এটা হচ্ছে সাইনাস ভেনোসাস। এরপরে আছে প্রকোষ্ঠ। তাহলে প্রকোষ্ঠ কয়টা ভাইয়া? প্রকোষ্ঠ হচ্ছে দুইটা। ফার্স্টে অ্যাট্রিয়াম, এই যে ফার্স্টে এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এরপরে এটা হচ্ছে ভেন্ট্রিকল। এই যে দেখো, এটা হচ্ছে ভেন্ট্রিকল, ইজি। তাহলে সাইনাস ভেনোসাস, এরপরে অ্যাট্রিয়াম, দেন ভেন্ট্রিকল। ঠিক আছে না ভাইয়া? ওকে, তাহলে এটা হচ্ছে প্রকোষ্ঠ, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, এন্ড পরেরটা হচ্ছে ভেন্ট্রিকল। তো দেখো, মানুষের ক্ষেত্রে অ্যাট্রিয়ামটা কোথায় ছিল? উপরের দিকে ছিল, কিন্তু রুই মাছের ক্ষেত্রে অ্যাট্রিয়ামটা হয়ে গেছে নিচের দিকে, ভেন্ট্রিকলটা বা নিলয়টা হয়ে গেছে উপরের দিকে, বুঝছো? আচ্ছা, তাহলে কপাটিকা গুলা কোথায় থাকে সেটা একটু তোমাদের দেখাই দিই। তার আগে আরেকটা অংশ পড়াই ফেলি, তারপরে কপাটিকাটা দেখাই, তাহলে বুঝতে পারবো সহজেই। দেখো, এই ভেন্ট্রিকলের পরে এইখানে একটা বাল্বের মতো অংশ থাকে, এখানে একটা বাল্বের মতো অংশ থাকে। যেহেতু এই অংশটা দেখতে বাল্বের মতো, বাল্বের মতো, এটাকে বলা হয় বালবাস আর্টারিওসিস। এটাকে বলা হয় কি ভাইয়া? এই অংশটাকে বলা হয় বালবাস আর্টারিওসিস, আর্টারিওসিস বা সাস, আর্টারিওসাস। ওকে, আচ্ছা, তাহলে কপাটিকা গুলা কোথায় থাকে সেটা একটু তোমাদের দেখাই দিই, সেটা একটু তোমাদের দেখাই দিই। দেখো, কপাটিকা আছে, কপাটিকা আছে এই যে সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস এন্ড অ্যাট্রিয়াম, এই দুটার মাঝে আছে কপাটিকা। তাহলে এই কপাটিকার নাম কি? কপাটিকার নামগুলো তো আগেই পড়ে ফেলছি। এটা না হচ্ছে, এখানে যেহেতু প্রথমটা হচ্ছে সাইনাস এবং অ্যাট্রিয়াম দুইটার মাঝে আছে, তাহলে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। এরপরের কপাটিকাটা থাকে এই যে অ্যাট্রিয়াম এন্ড ভেন্ট্রিকুলার মাঝে, তাহলে এই কপাটিকাটার নাম হবে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এবং পরের কপাটিকাটা, পরের কপাটিকাটা হচ্ছে ভেন্ট্রিকল এন্ড বালবাসের মাঝে, তাহলে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, বুঝছো? আচ্ছা, এরপরে এই বালবাস আর্টারিওসিস থেকে একটা ধমনী বের হয়, এবং এই ধমনীটা সামনের দিকে যায়। কোথায় যাচ্ছে দেখো তো? নিশ্চয়ই সামনের দিকে যাচ্ছে, তাই না? তাহলে যেই ধমনীটা সামনের দিকে যায়, ভেন্ট্রাল কথাটার অর্থ হচ্ছে সামনে, তাহলে এই ধমনীটার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। এই ধমনীটার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, অ্যাওর্টা। তাহলে ভেন্ট্রাল মানে হচ্ছে সামনে, অ্যাওর্টা মানে হচ্ছে মহাধমনী। যে মহাধমনী সামনের দিকে যায়, এই যে দেখো, একটু আগেই এই কারণে নামগুলো পড়ছি। অ্যাওর্টা মানে কি? মহাধমনী। ভেন্ট্রাল মানে সামনে, যেটা সামনের দিকে যায়, ভেন্ট্রাল অ্যাওর্টা। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো, এটার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা।
এই ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে আরো কিছু ধমনী এখানে বের হবে, দেখো আর কিছু ধমনী বের হচ্ছে। এই যে দেখো ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে আরো কিছু ধমনী এই যে সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো এই ধমনীগুলোর সাথে যে জিনিসটা যুক্ত থাকে, এই ধমনীতে যে জিনিসটা থাকে সেটার নামটা মনে রাখো। এইখানে থাকে এই যে এই জায়গাগুলোতে থাকে এই যে দেখো, এগুলো হচ্ছে ব্রাঙ্ক বা ফুলকা। আমরা তো জানি যে ফুলকার একদম নিচে থাকে হৃৎপিণ্ডটা, ঠিক আছে? তাহলে হৃৎপিণ্ডের ঠিক ওপরে এখানে কি আছে ভাইয়া? এইখানে আছে ফুলকা। এই যে এখানে ফুলকা। তাহলে আমরা জানি রুই মাছের ফুলকা কত জোড়া? নিশ্চয় 4 জোড়া। রুই মাছের ফুলকা হচ্ছে 4 জোড়া। এই যে দেখো এখানে 4টা আঁকাইছি, পেছনে আরো 4টা আছে, মোট 4 জোড়া। বুঝতে পারছো? তাহলে ফুলকা কয় জোড়া ভাইয়া? ফুলকা হচ্ছে 4 জোড়া। তবে এই এই ফুলকাগুলার ঠিক ওপরে ফুলকার মতো দেখতে আরেকটা অংশ আছে। তাহলে ফুলকাকে আমরা কি নামে ডাকি বলতো? ফুলকাকে আমরা বলতে পারি ব্রাঙ্ক। ফুলকাকে আমরা বলি ব্রাঙ্ক। হ্যাঁ, তাহলে ব্রাঙ্ক মানে হচ্ছে ফুলকা। তাহলে এই যে এই অংশটা দেখো, এই ফুলকার সাথেই কিন্তু আছে, ফুলকার উপরে আছে, কিন্তু এটা কিন্তু ফুলকা না। তাহলে ফুলকার মতো দেখতে কিন্তু ফুলকা না, এইটাকে আমরা যে নামে ডাকতে পারি এটাকে আমরা বলতে পারি সিউডো ব্রাঙ্ক। সিউডো, তোমরা সিউডো সিলোমেট নাম শুনছো? সিউডো সিলোমেট মানে কি ভাইয়া? এই যে সুডো সুডো বা সিউডো, এই সিউডো কথাটার অর্থ তোমরা জানো। সিউডো কথাটার অর্থ হচ্ছে ভুয়া, ভুয়া বা ভ্রান্ত, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে ভুয়া বা ভ্রান্ত ব্রাঙ্ক, হ্যাঁ, বা ভ্রান্ত ফুলকা। অর্থাৎ দেখে মনে হচ্ছে ফুলকা, কিন্তু আসলে ফুলকা না। বুঝতে পারছো? তাহলে এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে সিউডো ব্রাঙ্ক। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, তাহলে পরের অংশটা দেখো। পরের যে অংশটা, এই ব্রাঙ্ক থেকে আরো কিছু ধমনী বের হয়। এই ব্রাঙ্ক থেকে এবার আরো কিছু ধমনী বের হবে। এই যে দেখো এই ব্রাঙ্ক থেকে আরো কিছু ধমনী বের হচ্ছে। ওকে, আচ্ছা, এতটুকুতে স্টপ স্টপ করি। কয়েকটা নাম আমি ফার্স্টে বলে দিই, তারপরে সামনের দিকে আগাই। দেখো, তো এখানে এটার নাম তো সিউডোব্রাঙ্ক। সিউডোব্রাঙ্কটা একটু উপরের দিকে আমি তুলে দিই, এখানে আরো কিছু লিখতে হবে। সিউডোব্রাঙ্ক, তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে ওই অংশটা, ওটা হচ্ছে সিউডোব্রাঙ্ক। ওকে, আচ্ছা, এখন দেখো এগুলো তো হচ্ছে ব্রাঙ্ক, এই অংশগুলা কি মাঝখানে, এগুলো হচ্ছে ফুলকা। তাহলে এই ফুলকাগুলাতে রক্ত সরবরাহ করতেছে কোন ধমনীটা? দেখো তো, এই যে এই ধমনীগুলা, এই ধমনী, এই 4টা ধমনী দেখো তো ফুলকাতে রক্ত সরবরাহ করতেছে। তাহলে যে ধমনীটা ফুলকার ভেতরে রক্ত সরবরাহ করে সেটাকে বলা হয় অন্তর্বাহী। বুঝতে পারছো? অর্থাৎ ফুলকার দিকে যেটা যাচ্ছে সেই ধমনীটাকে বলা হয় অন্তর্বাহী ধমনী। এটাকে বলা হয় অন্তর্বাহী ধমনী। এবং এটা তো ব্রাঙ্ক বা ফুলকা, ফুলকা থেকে যেটা বের হয়ে যাচ্ছে এটা যদি অন্তর্বাহী হয় তাহলে এইটা কি? এটা হচ্ছে বহির্বাহী ধমনী, তাই না? এটার নাম হচ্ছে বহির্বাহী ধমনী। আমি একটু নিচের দিকে লিখি, এটা হচ্ছে বহির্বাহী ধমনী। বহির্বাহী ধমনী, হ্যাঁ, যার আরেকটা নাম আমি বলতে পারি ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। এটাকে আমরা বলতে পারি ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। ব্রাঙ্কিয়াল ধমনী, বোঝা গেছে ভাইয়া? ওকে, তাহলে এটা যদি ইফারেন্ট হয় তাহলে এটা কি? এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, অন্তর্বাহী। এটার আরেকটা নাম আমি বলতে পারি এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী।
এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, সো বহির্বাহী ধমনীটা আমরা বুঝলাম, কিন্তু বহির্বাহী ধমনীতে একটা কিন্তু কিন্তু আছে, ঠিক আছে, একটা কিন্তু থেকেই যায়। সেই কিন্তুটা হচ্ছে, দেখো বহির্বাহী যে ধমনীটা, সেই ধমনীটা এটা হচ্ছে 1 নাম্বার বহির্বাহী ধমনী, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে এই 3 এবং 4 এই দুইটা বহির্বাহী ধমনী দেখো একীভূত হয়ে গেছে, তাই না? তাহলে এটাও আমরা লিখতে পারি যে বহির্বাহী ধমনী, এখানে যে 3 নাম্বার, 3 ও 4 এই দুইটা একীভূত হয়ে যায়, একীভূত হয়ে যায়, ঠিক আছে না ভাইয়া? ওকে, এটাও বুঝতে পারছো আশা করি। এবং 1 নাম্বার থেকে দেখো, 1 নাম্বার থেকে আরো একটা ধমনী বের হয়েছে। 1 নাম্বার যে বহির্বাহী ধমনী, সেখান থেকে অন্য আরো একটা বহির্বাহী ধমনী উপরের দিকে চলে গেছে। কোথায় গেছে জানো? চোখে গেছে, রুই মাছের চোখে যায়। তাহলে এই যে এই বহির্বাহী ধমনী থেকে আরো একটা ধমনী, এই ধমনীটা কোথায় যায়? এই ধমনীটা যায় চোখে। তাহলে এই ধমনীটার নামটা মনে রাখো, ধমনীটার নাম হচ্ছে অপথ্যালমিক। অপটিক মানে হচ্ছে চোখ, তাহলে ধমনীটার নাম হচ্ছে অপথ্যালমিক ধমনী। অপথ্যালমিক ধমনী, বুঝতে পারছো ভাইয়া? আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, সো পরের অংশতে যাই আমরা। পরের চিত্রটা আঁকাই, দেখো। এরপরে এটা একটা সার্কেল তৈরি করবে, এই যে এই অংশটা, এটা হচ্ছে একটা সার্কেল তৈরি করে, সরি, ওকে, এই যে দেখো একটা সার্কেল তৈরি করছে, ভেতরে আরো একটা সার্কেল আমি দিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে পরের অংশটা, পরের চিত্রটা। দেখো এই বহির্বাহী যে ধমনীটা আছে, এই বহির্বাহী ধমনী উপরের দিকে চলে গেছে, যেটা দেখো উপরের দিকে আরো 2টা ধমনী সৃষ্টি করছে। এই যে এই ধমনীটা কোথায় যাবে জানো? রুই মাছের মাথায় যাবে। তাহলে এই ধমনীটার নামটা মনে রাখো, এই ধমনীর নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। এই ধমনীটাকে কি বলা হয় ভাইয়া? এই ধমনীটার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। এটার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। এবং এই ধমনী কোথায় যায় জানো? এই ধমনীটা যাবে মাথায়। এই ধমনীটা কোথায় যাবে ভাইয়া? এই ধমনীটা যায় মাথায়। ক্লিয়ার? ওকে, সো সো একটু খেয়াল করে দেখো ভাইয়া, এটা যদি সামনের দিকের ধমনী হয়, সামনে মানে কি ভেন্ট্রাল, তাই না? তাহলে এই ধমনীটা কোন দিকে যাচ্ছে? সামনের দিকে আগাচ্ছে। তাহলে ওই ধমনীটার নাম কি? ভেন্ট্রাল অ্যাওর্টা। তাহলে এই এই সামনের দিক থেকে দেখো তো, এটা কোথায় আছে? এই দিকটা কোনটা? কোন দিকে? এই দিকটা পাশের দিক না? হুম, এই দিকটা কোন দিকে আছে? পাশের দিকে আছে। তাহলে পাশের দিকে যে ধমনী, অ্যাওর্টা মানে তো মহাধমনী, আর পাশে মানে কি? এই যে ল্যাটেরাল কথাটার অর্থ হচ্ছে পাশে। তাহলে এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে ল্যাটেরাল অ্যাওর্টা। এই জায়গাটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে ল্যাটেরাল অ্যাওর্টা। ঠিক আছে? তাহলে এই জায়গাটার নাম কি? ল্যাটেরাল অ্যাওর্টা। এবং নিচের দিকের ধমনীটা দেখো, এটা তো পাশের ধমনী, এবং নিচের দিকে আরেকটা ধমনী নিচের দিকে চলে আসছে। তাহলে ডর মানে কি? যে যারা ভয় ডর পায় তারা তো নিচের দিকেই থাকে বা পেছনের দিকে থাকে। তাহলে পেছনের দিকে যে ধমনীটা, সেটাকে আমরা কি বলতে পারি? এটা নাম হচ্ছে ডরসাল অ্যাওর্টা। এটা নাম হচ্ছে ডরসাল অ্যাওর্টা। বুঝছো ভাইয়া? ওকে, সো লাস্ট আর অল্প কিছু কথা বলবো, তাহলে হৃৎপিণ্ডের এই পুরো বিষয়টা বুঝতে পারবা। সেটা হচ্ছে এই যে দেখো, এটা তো ক্যারোটিড ধমনী, উপরের দিকে যেটা চলে গেছে সেটার নাম কি ভাইয়া? ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনী থেকে এই অংশটা দেখো পাশের দিকে চলে আসছে না? ল্যাটেরাল মানে কি? পাশে। তাহলে এই যে ক্যারোটিড ধমনী থেকে এই নালীটা কোথায় চলে আসছে? পাশের দিকে চলে আসছে। তাহলে ক্যারোটিড ধমনী থেকেই তো পাশের অংশটা সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে এই যে এই জায়গাগুলোকে কি বলা হয়? এই জায়গাগুলোকে বলা হয় ক্যারোটিড ধমনীর ল্যাটেরাল শাখা। এটা কি? ক্যারোটিড ধমনীর ল্যাটেরাল শাখা আমরা বলতে পারি। ওকে, তাহলে এই অংশটাকে বলা হচ্ছে ক্যারোটিড ধমনীর ল্যাটেরাল শাখা, আর এগুলো এই যে পাশের যে অংশটা, সেটা তো ল্যাটেরাল অ্যাওর্টাই বলা হচ্ছে। সো
এই দুটাকে একত্রে একটা বিশেষ নামে ডাকা হয়। এই যে ক্যারোটিড ধমনী, এই যে ক্যারোটিড ধমনী এবং ক্যারোটিড ধমনীর ল্যাটেরাল শাখা এবং ল্যাটেরাল অ্যাওর্টা, এই দুইটা মিলে দেখো তো একটা সার্কেল তৈরি করছে, একটা বৃত্ত তৈরি হয়েছে না? যদিও আমার প্রপার বৃত্ত হয় নাই, তারপরে দেখো তো একটা বৃত্তর মতো মনে হচ্ছে না? তাহলে এই দুইটা মিলে একটা বিশেষ অঙ্গ গঠন করছে, একটা গোল জায়গা গঠন করছে, যেটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। সার্কিউলাস, যেহেতু সার্কেলের মতো তৈরি হয়েছে, সার্কিউলাস সেফালিকাস। সেফালিকাস, বুঝতে পারছো ভাইয়া? যার অপর নাম হচ্ছে ধমনী বলয়, এটাকে বলা হয় ধমনী বলয়। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে যেহেতু সার্কেলের মতো তৈরি হয়েছে, সার্কিউলাস সেফালিকাস। ক্লিয়ার? তাহলে আমরা টোটাল বিষয়টা নিয়ে কিন্তু পড়ছি। আশা করি নামগুলো একটু কঠিন হইলেও তোমরা যদি দু একবার পড়ো, এটা আশা করি তোমাদের ভুল হবে না। এবার একটু রক্ত সংবহনটা যদি তোমাদের দেখাই, আমরা জাস্ট হৃৎপিণ্ড এবং ধমনী নিয়ে পড়ছি, রক্ত সংবহনটা এখনো দেখাই নাই। দেখো, রুই মাছের সারা দেহের যত রক্ত আছে অবশ্যই সেটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় আছে বলতো? এটা আছে সারা দেহে। কোথায় আছে? এটা আছে সারা দেহে। এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এই যে ডাক্টাস ক্লুভিয়ারির মাধ্যমে কোথায় আসে জানো? সাইনাস ভেনুসাসে আসে। তাহলে সাইনাস ভেনুসাসে নিশ্চয়ই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আছে। এরপরে এই কপাটিকা খুলে যায়, কপাটিকা খুলে গেলে রক্তটা এইখানে আসে, তাহলে এখানেও কার্বন ডাই অক্সাইড আছে। এরপরে এই কপাটিকা খুলে গেলে রক্তটা আসে ভেন্ট্রিকলে। ভেন্ট্রিকল থেকে যখন এই কপাটিকা খুলে যাবে তখন আসবে বালপাস আর্টারিওসিস, এখানেও আছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এরপরে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এই যে অন্তর্বাহী যে ধমনী, সেটা দিয়ে কোথায় যাবে? এই যে ফুলকাতে যাবে। এবং রুই মাছ ফুলকার মাধ্যমে তো রক্তটা পরিশোধিত করে, অর্থাৎ কার্বন ডাই, এখানে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ছিল সেটা যখন বহির্বাহিতে চলে আসবে তখন অবশ্যই কার্বন ডাই অক্সাইড থাকবে না, অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখানে থাকবে। বুঝতে পারছো? তাহলে এখানে যে রক্তটা আছে সেটা কি? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাহলে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফার্স্টে কোথায় যাচ্ছে? এদিক দিয়ে যাচ্ছে চোখে, এই দিক দিয়ে যাচ্ছে কোথায়? মাথায়। এবং এই যে এই রক্তটা এবার কোথায় আসবে? ডরসাল অ্যাওর্টাতে আসবে। তাহলে এখানে কি সমৃদ্ধ রক্ত আছে? নিশ্চয়ই কার্বন অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই ডরসাল অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে ছড়ায় পড়বে। বুঝতে পারছো? এই ডরসাল অ্যাওর্টা থেকে আরো কিছু ধমনী বের হবে, যেটা লেজে যায়, কোনোটা যাবে বক্ষে, বক্ষে কোনোটা যাবে বৃক্কে, বিভিন্ন ধমনী বিভিন্ন জায়গায় যাবে। সো এই ডরসাল অ্যাওর্টা কি কি ধমনী সৃষ্টি করে সেটা একটু তোমাদেরকে দেখাই। সো এই ডরসাল অ্যাওর্টা থেকে যে শাখাগুলা বের হয়, যে ধমনীগুলা বের হয়, সেগুলা কোথায় যায় সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে এই ডরসাল অ্যাওর্টা এর শাখাগুলা কি কি, শাখাগুলো আমরা একটু দেখি আসো। তাহলে প্রথম যে ধমনীটা এখান থেকে বের হয়, এই ধমনীটার নাম হচ্ছে সাবক্লাভিয়ান ধমনী। সাবক্লাভিয়ান ধমনী। এই সাবক্লাভিয়ান ধমনীটা নামটা একটু খেয়াল করে দেখো ভাইয়া, নামের মধ্যে আছে ব। এই ব থেকে মনে রাখো এই এই ধমনীটা রক্ত নিয়ে যাবে বক্ষ পাখনায়, বক্ষ পাখনা ও বক্ষ চক্রে নিয়ে যাবে রক্ত, বক্ষ চক্রে রক্ত নিয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে সাবক্লাভিয়ান ধমনী গেল। এরপরে 2 নম্বর যে ধমনীটা সেটা হচ্ছে কডাল ধমনী। কডাল, এই কডালের নামের শেষ অংশে আছে ল। কডালের শেষ অংশে কি আছে ভাইয়া? ল আছে। এই ল থেকে মনে রাখো এটা নিয়ে যাবে লেজে, রক্তটা যায় লেজে। এরপরের যে ধমনীটা সেটা হচ্ছে প্যারাইটাল ধমনী। এই ধমনীটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে প্যারাইটাল ধমনী। প্যারাইটাল ধমনী। এবং প্যারাইটাল ধমনীর নামটাও খেয়াল করে দেখো, নামের মধ্যে আছে প। এই প থেকে মনে রাখো এটা যাবে প্রাচীরে, এটা যায় দেহ প্রাচীরে, দেহ প্রাচীর। বুঝতে পারছো? ওকে,
এরপরে মনে রাখো সিলিয়াকো মেসেন্টারিক, সিলিয়াকো মেসেন্টারিক। এটা রক্ত নিয়ে যাবে পাকস্থলী, পাকস্থলী, যকৃত, অন্ত্র, এগুলাতে রক্ত নিয়ে যায়। এরপরে মনে রাখো ইলিয়াক, ইলিয়াক এটা রক্ত নিয়ে যায় শ্রোণী পাখনায়। এটা রক্ত নিয়ে যাবে ভাইয়া কোথায়? নিয়ে যায় শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা। এবং লাস্ট ওয়ান রেনাল। রেনাল মানে কি? রেনাল মানে নামটা শুনে বোঝা যাচ্ছে বৃক্ক, তাহলে রক্তটা নিয়ে যাবে কোথায় ভাইয়া? বৃক্ক। ঠিক আছে, সো এই হচ্ছে হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ড সম্পর্কিত যে তথ্যগুলা সেটা। এবং ধমনীতন্ত্র নিয়ে আমরা পড়ে ফেললাম, কোন ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, এগুলা এমসিকিউতে আসে। ঠিক আছে, এবং লাস্ট একটা কথা বলে আজকের পড়াটা এখানে শেষ করতে চাই, সেটা হচ্ছে দেখো দেখো এই যে বালবাস আর্টারিওসাস, রুই মাছে এই বাল্বের মতো দেখতে যেটা, সেটাকে বলা হয় বালবাস আর্টেরিওসাস। কিন্তু ব্যাঙের ক্ষেত্রে এই বালবাস আর্টেরিওসাসটা থাকে না, ব্যাঙের ক্ষেত্রে যেটা থাকে সেটা দেখতে কোণের মতো দেখতে, এই কারণে ওটাকে বলা হয় কোনাস আর্টেরিওসাস। তাহলে এই কথাটাই মনে রাখো, এটা অনেক সময় প্রশ্নেও দিয়ে দেয় যে এই কোনাস আর্টেরিওসাস, কোনাস আর্টেরিওসাস এটা রুই মাছে থাকে না, এটা রুই মাছে থাকে না, থাকে না, বুঝতে পারছো? সো এটা দিয়ে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে রুই মাছে কোনটা থাকে না। অপশনে দেয় বালবাস আর্টেরিওসাস, কোনাস আর্টেরিওসাস। সো অ্যান্সার হবে কোনাস আর্টেরিওসাস। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, শেয়ার কইরো, কমেন্ট কইরো, ঠিক আছে? আর যদি কোনো অংশে সমস্যা মনে হয়, যদি মনে হয় যে কোনো একটা বিষয় বুঝতেছো না, হ্যাঁ এই টপিকের হইতে পারে বা অন্য যে কোনো টপিক হইতে পারে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আমি চেষ্টা করব সেই টপিকটা নিয়ে বা সেই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর জন্য। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।